আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত বিষয়ের সেট তত্ত্ব নিয়ে আমি কথা বলবো। আজ এই সেট তত্ত্ব অধ্যায়ের প্রথম লেকচার এটা। তো সেট তত্ত্বের প্রথমে আমরা কিছু থিওরি সম্পর্কে আলোচনা করব, কারণ এই থিওরিগুলো না জানলে আমরা কিন্তু অঙ্কগুলো পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবো না। তাহলে আমি সময় নষ্ট না করি, তাহলে আমরা আগে সেট তত্ত্ব নিয়ে কথা বলি। তো এখানে আমি কিছু সেট তত্ত্বের সংজ্ঞা এবং তার যথাযথ উত্তর আমি এখানে লিখে ফেলেছি। সবাই যদি এখান থেকে দেখে পড়ে ফেলো, তাহলে কিন্তু নতুন করে আর বই খোঁজার প্রয়োজন হবে না। তো প্রথম প্রশ্নটা হলো সেট কি। তো সেট তত্ত্বের প্রথম হলো সেট কি। তো সেট হলো পরস্পর গুণ এবং বৈশিষ্ট্য মণ্ডিত কতগুলো সুনির্ধারিত বস্তুসমূহের যে কোনো সংগ্রহকে সেট বলা হয়। মূলত সমজাতীয় কিছু বিষয়ের সমষ্টি বা সমাহারই হলো সেট। মানে সেট হইতে গেলে বস্তুগুলোকে কিন্তু সমজাতীয় হইতে হবে, একই একই রকম হইতে হবে। যেমন কতগুলো প্লেটের একটা সেট হইতে পারে, কতগুলো গ্লাসের একটা সেট হইতে পারে। যখন একটা গ্লাসের সেট বলবো তখন কিন্তু সবগুলো গ্লাসই হইতে হবে। যখন আমি প্লেটের সেট বলবো সবগুলো কিন্তু প্লেটই হইতে হবে। এই কারণে বলা হয়েছে পরস্পর গুণ এবং বৈশিষ্ট্যমণ্ডিত কতগুলো সুনির্ধারিত বস্তুসমূহের যে কোনো সংগ্রহকেই সেট বলা হয়। সাধারণত ইংরেজিতে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর এ বি সি ডি ইত্যাদি দ্বারা কিন্তু সেট সূচিত করা হয়, এবং ইংরেজি যে স্মল লেটার আছে এ বি সি ডি ইত্যাদি দ্বারা সেটের উপাদানগুলোকে নির্দেশ করা হয়। তবে উপাদানগুলো কিন্তু এ বি সি ডি ছাড়া 1 2 3ও হইতে পারে, ক খ গও হইতে পারে, আবার গ্রিক অক্ষর আলফা বিটা গামাও হইতে পারে। তবে মনে রাখতে হবে, যদি আমরা বর্ণমালা লিখি তাহলে সেটের কিন্তু উপাদানগুলোকে স্মল লেটারে লিখতে হবে। আর সেটের উপাদানগুলোকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে কমা চিহ্ন দ্বারা পৃথক করে লিখতে হবে। যেমন এ, আমরা বলছিলাম যে এক সেট প্রকাশ করতে গেলে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, তাহলে আমরা এখানে ক্যাপিটাল লেটার এ ব্যবহার করলাম, এবং এখানে এ বি সি ডি স্মল লেটার ব্যবহার করা হয়েছে। দেখো, তোমরা ভালো করে খেয়াল করো যে আমরা কিন্তু উপাদানগুলোকে কমা চিহ্ন দ্বারা লিখেছি, এবং সবগুলো উপাদানকে আমরা কী করছি, তৃতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে প্রকাশ করেছি। তাহলে এখানে এটা কি, এ হলো একটা সেট, এবং এই দ্বিতীয় বন্ধনীর ভেতরে যে এ বি সি ডি আছে এগুলো হলো এই এ সেটের এক একটি উপাদান। এই হলো আমাদের সেট। সেট কি, সেটের উদাহরণ দেওয়া হলো। এখন দ্বিতীয় একটা প্রশ্ন, এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, সেটা হলো সেট বর্ণনার পদ্ধতিগুলো বর্ণনা করো। মানে একটা সেটকে প্রকাশ করার জন্য বা সেট গঠন করার জন্য সেটকে আমরা যদি সেটকে পুরোপুরিভাবে প্রকাশ করতে চাই তাহলে কি কি পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। তো সেট বর্ণনার ক্ষেত্রে দুইটা ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হলো তালিকা পদ্ধতি, যেটাকে আমরা বলি ট্যাবুলার মেথড, আর একটা হলো গঠন পদ্ধতি, যেটাকে রোস্টার মেথড অথবা প্রপার্টিজ বিল্ডার মেথড বলা হয়। এটা আর একটা নাম আছে, সেটা হলো বাছাই পদ্ধতি, সেটাকে আমরা বলি সিলেক্টর মেথড। মূলত দুইটা পদ্ধতির কথা বলবো, সেটা হলো একটা তালিকা পদ্ধতি, একটা হলো কি গঠন পদ্ধতি। তো আমরা নিচে এই তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথম হলো তালিকা পদ্ধতিটা কি। এই যে এখানে যে সেটটা আমরা আগে প্রকাশ করছি এটাই কিন্তু তালিকা পদ্ধতি। মানে তালিকা পদ্ধতিগুলোকে কিন্তু উপাদানগুলো নির্দিষ্ট থাকে, উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে কমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদানের উল্লেখ থাকে এবং উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা চিহ্ন দ্বারা আলাদা করে লেখা হয়। এবং এই যে এখানে আমরা যদি তালিকা পদ্ধতি বলি, তালিকা পদ্ধতি দেখলে কিন্তু আমরা বলতে পারবো যে এই সেটে কী কী উপাদান আছে। এই উপাদানগুলোকে কী করতে হবে, দ্বিতীয় বন্ধনীর ভেতরে রাখতে হবে এবং কমা চিহ্ন দিয়ে আলাদা করে দেখাতে হবে। এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। তাহলে কী হলো, যে পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদানের উল্লেখ থাকে এবং উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা চিহ্ন দ্বারা আলাদা করে দেখানো হয়, তাকেই বলা হয় কি তালিকা পদ্ধতি। যেমন এ একটা সেট যার উপাদান হলো এ বি সি, যেটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে আমরা কি করলাম, কমা চিহ্ন, এখানে কমা চিহ্ন দ্বারা পৃথক করে দেখানো হলো। তাহলে এই হলো তালিকা পদ্ধতি। তাহলে আমরা মোটামুটি আমরা কিন্তু ম্যাক্সিমাম অঙ্কে তালিকা পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে আশা করি আমরা তালিকা পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পারছি। এরপরে এখন আমরা শিখব কি গঠন পদ্ধতি। তাহলে এখন আমি গঠন পদ্ধতি নিয়ে কথা বলবো। গঠন পদ্ধতি হলো যেই পদ্ধতিতে সেটের সবগুলো উপাদান না লিখে প্রতীকের সাহায্যে সংক্ষিপ্ত আকারে বা সংক্ষিপ্তভাবে উপাদানগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করা হয়, তাকে গঠন পদ্ধতি বলে। মানে এই পদ্ধতিতে কিন্তু সেটের সবগুলো উপাদান উল্লেখ থাকবে না, প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে উল্লেখ থাকবে না। তা না উল্লেখ করে আমরা এগুলো কিছু প্রতীক ব্যবহার করি,
কতগুলো চিহ্ন ব্যবহার করি, সেই চিহ্ন ব্যবহারের মাধ্যমে এই উপাদানগুলোর বৈশিষ্ট্য উল্লেখ থাকে। এটাই হলো গঠন পদ্ধতি। যেমন এখানে আমরা একটা সেট দিয়েছি এ ইকুয়াল টু এক্স, এই চিহ্নটাকে আমরা সাজ দ্যাট বলি। তাহলে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে এই যে এখানে এক্সের ইয়া হলো, এই চিহ্নটা হলো সাজ দ্যাট। এই যেখানে আমি লিখে দিচ্ছি নোট আকারে, এই চিহ্নটাকে সাজ দ্যাট বলা হয়। এরকম একটা খারাপ দাগ দিল, এটাকেও সাজ দ্যাট বলা হয়। সাজ দ্যাটের বাংলা হলো যেন, মানে এমন যেন। তাহলে এখানে যদি আমি বলি এক্স সাজ দ্যাট, মানে এক্স এমন যে বা এমন যেন এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে এখানে এক্স সেটে এই এ সেটের যে উপাদানগুলো সবগুলাই হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 এরকম যে পজিটিভ সংখ্যাগুলো আছে সব। তার মানে এখানে কিন্তু আমি সংখ্যাগুলো কত এন্ড পজিটিভ সংখ্যা 1 থেকে যদি শুরু করি সেটা শেষ কোথায় এটা কিন্তু আমরা বলতে পারবো না, তাই না? তার মানে এখানে হলো সেটের কিন্তু উপাদান উল্লেখ নাই, কিন্তু বৈশিষ্ট্য উল্লেখ আছে। কি বৈশিষ্ট্য উল্লেখ আছে? বলা হয়েছে যে এখানে যে উপাদানগুলো থাকবে সবগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার আরেকটা আমরা লিখছি বি এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। মানে এখানে মূলত আছে এ ই আই ও ইউ। মানে আমরা যে স্বরবর্ণ ভাওয়াল আমরা জানি, ইংরেজি ভাওয়াল হলো কয়টি? এ ই আই ও ইউ 5টি। তার মানে এখানে কিন্তু এ ই আই ও ইউ লেখা নেই, কিন্তু কি করা হয়েছে এখানে, মানে এখানে চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এখানে বি সেটের উপাদান হবে এক্স। এক্স কারা? এক্স হলো ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ, তাই না? এই হলো গঠন পদ্ধতি। তার মানে তালিকা পদ্ধতিতে সেট এর উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকে, আর গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকে না। কিছুগুলো চিহ্ন ব্যবহার করা হয়, চিহ্ন ব্যবহার করে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। এখন আমরা বিভিন্ন প্রকার অনেক ধরনের সেট আছে, এবং আমরা কিছু সেট নিয়ে এখন কথা বলবো। যেমন এখানে একটা প্রশ্ন হলো অসীম সেট এবং সসীম সেট কি? প্রথম হলো অসীম সেট হলো কি? তো অসীম সেট হলো অগণিত বা অসংখ্য উপাদান নিয়ে গঠিত সেটকেই বলা হয় অসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না, তাকেই বলা হয় অসীম সেট। যেমন এ একটা সেট যার উপাদান হলো 1 2 3 4 5। এরপরে কিন্তু আমরা ডট চিহ্ন ব্যবহার করছি। ডট চিহ্ন মানে কি? মানে এখানে আরও অনেক সংখ্যা থাকতে পারে। তাহলে এই সেটে আদৌ কয়টা উপাদান আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, বা উপাদানগুলো কিন্তু গণনা করে শেষ করতে পারবো না। তাহলে এ হলো একটা কি সেট? অসীম সেট। যেমন এখানে বি হয়েছে, বি হলো এক্স সাজ দ্যাট এক্স হলো স্বাভাবিক সংখ্যা। গঠন পদ্ধতিতে ব্যবহার করা হলো যে এখানে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1 2 3 ইত্যাদি যত সংখ্যা আছে সেই সকল সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা গণনার কাজে ব্যবহার করে থাকি। তাহলে স্বাভাবিক সংখ্যার তো আর কোনো নির্দিষ্ট সীমা নেই, তাই না? তার মানে এই সেটেরও বি সেটেরও উপাদানগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। তাহলে বি সেটটা হলো কি সেট? একটা কি সেট? এটা হলো একটা অসীম সেট। এখন আসি সসীম সেট। তাহলে নিশ্চয়ই এটার বিপরীত হবে কিন্তু সসীম সেট। নির্দিষ্ট সংখ্যক উপাদান নিয়ে গঠিত সেটকেই কি বলা হয়? সসীম সেট বলা হয়। অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় তাকেই বলা হয় কি? সসীম সেট। যেমন এই একটা সেট যার উপাদান 0 4 5 6 7। তাহলে আমরা কিন্তু এই সেট থেকে বলতেই পারবো যে এই সেটে মোট কয়টা উপাদান আছে? 5টা উপাদান আছে, তাই না? তার মানে গণনা করা যায়। এই জন্য এ সেটটা হলো একটা সসীম সেট। আবার এখানে আছে বি একটা সেট দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এটা এই চিহ্নটার নাম হলো বিলংস টু অথবা এলিমেন্টস অফ। এক্সটা হলো এন এর উপাদান। এনটা কি? এন হলো আমরা বলি এই যে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। একটু আগে যেটা বললাম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে 1 2 3 পূর্ণ সংখ্যা যেগুলো আমরা গণনার কাজে ব্যবহার করি সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া আছে এক্স এর মান কি হবে? এই চিহ্নটা হলো লেস দ্যান অর ইকুয়াল টু। এই চিহ্নটা হলো লেস দ্যান অর, এর নিচে একটা দাগ আছে, এর জন্য এর নাম হলো লেস দ্যান অর ইকুয়াল টু। মানে এক্স এর মান 30-এর সমান অথবা 30-এর চেয়ে ছোট। মানে 1 থেকে 30 পর্যন্ত। 30-এর সমান অথবা 30-এর চেয়ে ছোট মানে কি? 1 থেকে 30 পর্যন্ত সকল সংখ্যাই কিন্তু বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে কিন্তু আমরা বলতে পারি এই সেটেরও 30টা উপাদান আছে, এটা গণনা করা যায়। তাহলে এই বি সেটটা হলো কি সেট? একটা সসীম সেট। তাহলে আমরা আশা করি অসীম সেট এবং সসীম সেটটা ভালোভাবে সবাই বুঝতে পারছি। এখন আসবো আমরা ফাঁকা সেট বা শূন্য সেট এবং একক সেটকে। প্রথম হলো ফাঁকা সেট বা শূন্য সেট। যে সেটে কোনো উপাদান থাকে না তাকেই বলা হয় কি? ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এই একটা অক্ষর, এটাকে গ্রিক অক্ষর ফাই বলা হয়, PHI, ফাই দ্বারা প্রকাশ করা হয়। অথবা আমরা এরকম একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে খালি থাকবে এই চিহ্ন দ্বারা আমরা ফাঁকা সেট প্রকাশ করতে পারি। যেমন উদাহরণ হিসাবে ছাত্রছাত্রী ব্যতীত কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছাত্রছাত্রী ব্যতীত কখনো শিক্ষা প্রতিষ্ঠান হয় না। হ্যাঁ, তার মানে এখানে ছাত্রছাত্রী ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান মানে কি? আসলে এই সেটের কোনো উপাদান নেই।
তাই না? কারণ ছাত্রছাত্রী যদি না থাকে তাহলে তো এই সেটের কোনো উপাদান থাকলো না। তাহলে এটাও একটা কি সেট হলো? ফাঁকা সেট। এখন আসি একক সেট বা ইউনিট সেট কাকে বলে? যে সেটে কেবলমাত্র একটি উপাদান থাকে তাকে একক সেট বা ইউনিট সেট বলে। এটা বলতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলি, যে সেট, হয়তো আমরা অনেকে বলি যে সেটে শুধু উপাদান 1 থাকে তাকে একক সেট। আসলে তার 1 হবে না, তো হবে একটা উপাদান যদি থাকে, সেই উপাদানটা যাই হোক, যে সেটে কেবলমাত্র একটি উপাদান থাকে তাকে বলা হয় একক সেট বা ইউনিট সেট। যেমন এ একটা সেট যার উপাদান আমরা এ ব্যবহার করছি একটা, যাই হোক একটা থাকলে একক সেট হবে। যেমন বি ফাই, যদিও ফাই দ্বারা আমরা ফাঁকা সেট প্রকাশ করে থাকি, কিন্তু ফাইকে যখন আমরা দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবদ্ধ করে রাখবো তখন কিন্তু ফাই হবে এই সেটের একটা উপাদান। তাহলে এখানে কিন্তু ফাই একটা উপাদান, এই কারণে বি একটা হলো কি একক সেট। যেমন সি এর আমরা মান লিখছি 10, 10 তো একটা সংখ্যা, একটা উপাদান, এই কারণে সিও হলো একক সেট। অর্থাৎ যে সেটে কেবলমাত্র একটি উপাদান থাকবে সেটাই হবে একক সেট। এরপর আমরা আসি সমান সেট এবং সমতুল্য সেট কাকে বলে। প্রথম হলো সমান সেট। যদি দুইটি সেটের উপাদানগুলো পরস্পর সমান এবং সমজাতীয় হয় তাকে তবে ওই সেট দুটিকে কি বলা হবে? সমান সেট। আবারও বলি, যদি দুইটি সেটের উপাদানগুলো পরস্পর সমান হয় এবং সমজাতীয় হয়, মানে উপাদান সংখ্যা সমান হবে এবং সেটা একই হইতে হবে। সমজাতীয় মানে কি? সেম হইতে হবে, হুবহু একই রকম হইতে হবে, তবে সেই সেট দুটিকে আমরা কি বলবো? সমান সেট। যেমন এ একটা সেট যার উপাদান 1 2 3 4 5। বি একটা সেট যার উপাদান লিখছি আমরা কি 3 2 5 4 1। একটু খেয়াল করি, এ সেটে মোট 5টা উপাদান আছে, বি সেটেও 5টা উপাদান আছে, মানে উপাদান সংখ্যা সমান। এবং এ সেটে দেখো 1 2 3 4 5 আছে, বি সেটেও যদি ভালো করে খেয়াল করি এখানে কিন্তু 1 2 3 4 5ই আছে, তাই না? তার মানে কি এ এবং বি সেটের উপাদানগুলো সমান এবং উপাদানগুলো সমজাতীয়, মানে একই। এই কারণে আমরা এ এবং বি কে পরস্পর সমান সেট বলবো। সেই কারণে এ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? বি, মানে এ এবং বি সেট দুটো হলো পরস্পর সমান সেট। এরপরে আমরা আসি সমতুল্য সেট। যদি দুইটি সেট সমান সংখ্যক উপাদান নিয়ে গঠিত হয় কিন্তু উপাদানগুলো সমজাতীয় না হয় তবে তাদেরকে সমতুল্য সেট বলা হবে। মানে উপাদান সংখ্যা সমান হবে কিন্তু উপাদানগুলো কি হবে না? সমজাতীয়, মানে একই হবে না। যেমন এ একটা সেট যার উপাদান হলো কি এ বি সি, বি একটা সেট যার উপাদান হলো 1 2 3। এখানে এ সেটে 3টা উপাদান আছে, বি সেটেও 3টা উপাদান আছে, কিন্তু এ সেটে যে উপাদান আছে বি সেটে কিন্তু সেই উপাদান নাই। এখানে আছে এ বি সি, এখানে আছে 1 2 3, মানে উপাদান সংখ্যা সমান হলেও উপাদানগুলো সমজাতীয় নয়। এই কারণে আমরা বলতে পারি এ এবং বি দুইটা হলো কি? সমতুল্য সেট। এটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, 3টা চিহ্ন এইভাবে দাগ দিয়ে আমরা সমতুল্য সেট প্রকাশ করে থাকি। এই হলো সমান সেট এবং সমতুল্য সেট। এবার আমরা আসবো সার্বিক সেট এবং উপসেট কাকে বলে। সার্বিক সেট হলো আলোচনাধীন সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে উহার উপসেটগুলো সাপেক্ষে কি বলা হবে? সার্বিক সেট বলা হবে। অর্থাৎ এখানে আমরা বলবো যে একটা সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দ্বারা কিন্তু আমরা অনেকগুলো উপসেট তৈরি করতে পারি। একটা সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দ্বারা আমরা অনেকগুলো কি তৈরি করতে পারি? উপসেট তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে এই যে বৃহৎ যে সেটটা, সেই সেটটাকে আমরা বলবো উপসেটগুলোর সাপেক্ষে কি সেট? সার্বিক সেট। এখানে বলা হয়েছে আলোচনাধীন সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে উহার কি বলা হবে? উপসেট। ওই উপসেটগুলোর সাপেক্ষে কি বলা হবে? সার্বিক সেট বলা হবে। যেমন আমরা সার্বিক সেটকে ইউ দ্বারা বা কিউ দ্বারাও প্রকাশ করতে পারি। যেমন ইউ একটা সেট যার উপাদান আছে 1 2 3 4 5। এ একটা সেট যার উপাদান হলো 1 2 3, বি একটা সেট যার উপাদান হলো 1 5, সি একটা সেট যার উপাদান 2 3 4 5 এবং ডি একটা সেট যার উপাদান হলো কত? 1। একটু খেয়াল করি, এ একটা সেট যার উপাদান 1 2 3, দেখো এ 1 2 3 কিন্তু ইউ সেটে আছে, তাহলে এ সেটটা হবে ইউ সেটের একটা উপসেট। তারপরে বি এর উপাদান 1 5, এই 1 5 কিন্তু ইউ সেটে আছে, তাহলে বি সেটটা হবে ইউ সেটের উপসেট। সি সেটের উপাদান হলো 2 3 4 5, ইউ সেটে 2 3 4 5 যেহেতু আছে তাহলে সি সেটটা হবে ইউ সেটের উপসেট। আর ডি সেটে কি আছে? 1, এই 1টা কিন্তু ইউ সেটে আছে, তাহলে ডি সেটটাও হবে ইউ সেটের একটা উপসেট। তার মানে ইউ সেটের যে উপাদানগুলো, এই উপাদানগুলো দ্বারাই কিন্তু এ বি সি ডি এই 4টা উপসেট তৈরি করা হলো। তাহলে এই ইউ সেটকে, এই এ বি সি ডি এই 4টা উপসেটের সাপেক্ষে আমরা এই ইউ সেটকে বলবো আমরা কি সেট? সার্বিক সেট। এই হলো সার্বিক সেট। এখন আমরা এই উপসেট কি, এটা আমরা আরেকটু পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে বুঝতে চেষ্টা করি। উপসেট কি?
যদি একটি সেটের সকল উপাদান অপর একটি সেটের মধ্যেও থাকে তবে প্রথম সেটটাকে তৃতীয় সেটের উপসেট বলা হয়। আবারও বলি, যদি একটি সেটের সকল উপাদান অপর একটি সেটের মধ্যেও থাকে তবে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের কি বলা হবে? উপসেট বলা হবে। প্রথম সেটটার সব উপাদানই দ্বিতীয় সেটে থাকতে হবে। যেমন এ একটা সেট যার উপাদান হলো 1 2 3 4, বি একটা সেট যার উপাদান 0 1 2 3 4 5। একটু খেয়াল করি, এ সেটে 1 বি সেটে আছে, 2 3 4ও কিন্তু বি সেটে আছে। তার মানে এ সেটের সবগুলো উপাদানই কিন্তু বি সেটে আছে, কিন্তু বি সেটের সব উপাদান কিন্তু কোথায় নাই? এ সেটে নাই। আছে? কারণ বি সেটে 0 আছে, 5 আছে, যা এ সেটে নাই। তাহলে এ সেটের সকল উপাদান যেহেতু বি সেটে আছে, এই জন্য আমরা এ সেটটাকে বলবো কি সেট? বি সেটের উপসেট। কিন্তু বি সেটের সকল উপাদান যেহেতু এ সেটে নাই, কাজে বি সেটকে আমরা কোনোভাবে এ সেটের উপসেট বলতে পারবো না। তাহলে এখানে এ সেটের সকল উপাদান যেহেতু বি সেটের মধ্যে আছে, এই জন্য এ সেটটাকে হবে বি সেটের উপসেট। এবং এটাকে আমরা এই চিহ্ন দিয়ে, এটা হলো একটা উপসেট বা সাবসেট চিহ্ন, আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটাই হলো এ সাবসেট বি, অথবা এ উপসেট হলো বি। এখানে কিন্তু এটা হলো বি এর উপসেট, বি কিন্তু এ এর উপসেট নয়। আশা করি আমরা এই যে আজকে যে সংজ্ঞাগুলো আমি বললাম সবাই ভালোভাবে বুঝতে পারছি। আজ এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু এরকম থিওরি প্রশ্ন আছে, এই থিওরি প্রশ্নগুলো পড়ার পরে আমরা আবার সেটের যে বিভিন্ন অঙ্ক আছে সেই অঙ্কগুলো শুরু করব। সবাই ভালো থাকো, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।